রহিমাদি, আপনাকে বলছি, আপনার কাছে নিশ্চয়ই খবর আছে আজকে সভা হচ্ছে। আরে রহিমা মণ্ডল, এমএলএ দেগঙ্গার, আপনাকে বলছি, আচ্ছা সভাটা তো হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল 2025 কেন্দ্রের বিজেপি সরকারকে প্রত্যাহার করতে হবে। আপনার দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গা জ্বলছে কেন বুঝতে পারছি না। তা আপনার দিদিকে বলুন, আপনার দিদি গতকালকে বলেছেন, শুনে রাখুন, গুতোগুতি হবে, গুলোগুলি হবে, মিটিং হবে, মিছিল হবে, দেখি পুলিশের কত ক্ষমতা আছে, আইএসএফ কে আটকে দেখাক একবার। দেগঙ্গার মানুষের কাছে বলছি, অনেক করেছেন আপনি, বোরখা পরেছেন, আপনি হিজাব পরেছেন, আপনি রেড রোডে নামাজ পড়েছেন, রোজার মাসে আপনি ববি হাকিমকে নিয়ে, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি রেড রোডে নামাজ পড়েছেন, রেড রোডে আপনি নামাজিদের সঙ্গে তিনি দোয়া আদায় করেছেন, বোরখা পরেছেন, আপনি বোরখা পরুন। ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে, প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, রাত্রিবেলা, রাতের অন্ধকারে এই বিজেপি সরকার ক্ষমতার বলে পার্লামেন্টের দুই কক্ষে, লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে নিলেন, আইনে পরিণত করলেন, রাষ্ট্রপতি সই করে দিলেন। ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি কৃষি কালা কানুন দিল্লি অবরুদ্ধ করে দিয়েছিল, পাঞ্জাব থেকে শুরু করে সারা ভারতবর্ষের কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে, তাদের নাঙল নিয়ে, তাদের বলদ গাই নিয়ে দিল্লি অবরোধ করে দিয়েছিল। সেদিনকে নরেন্দ্র মোদীকে পিছনে ফিরে তাকাতে হয়েছিল, এই কালা কানুন কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছিল। হ্যাঁ, আপনি ধর্মে আঘাত আনছেন, আপনি মুসলমান তাদের অধিকারকে খর্ব করার জন্য, তাদের ভিটে মাটি ছাড়া করার জন্য, তাদের বাপ দাদাদের কবরস্থানে আপনি হাত বাড়িয়েছেন। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নামাজ পড়ছেন, বোরখা পড়ছেন, আর তিনি বলছেন ওয়াকফ নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে। আর আপনি বলছেন এখানে যদি আন্দোলন করা হয় আমার থেকে বড় শত্রু আর কেউ নয়। তাই দেগঙ্গার মানুষের কাছে বলছি, আপনাদের বাপ জেঠা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে, এতিমখানায় হাত বাড়িয়েছে এই বিজেপি সরকার। যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফেরত নেব। এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, আমাদের বিরুদ্ধে 5টা থানায় এফআইআর হয়েছে, আরো 500 থানায় এফআইআর করুন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হকের লড়াই থেকে আমরা রাস্তা থেকে সরব না, আমরা এক বুক রক্ত দেব, তবু অধিকার খর্ব হতে দেব না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়, এই দেগঙ্গার মানুষের কাছে আমরা বারবার বলার চেষ্টা করছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরখা পড়ছেন, কখনো হিজাব পড়ছেন। আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমরা দেখেছি আমার দুর্গাপুজোয় 4 দিন পুজোর ছুটি থাকে, কালী পুজোয় ছুটি থাকে, ভাই ফোঁটায় ছুটি থাকে, জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে, আমার মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে, হনুমান জয়ন্তীতে ছুটি থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো বলেছেন আপনি নাকি মুসলমানদের রক্ষাকর্তা, আপনি হিজাব পরুন, বোরখা পরুন। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আপনি আরো বারবার হিজাব পরুন, কিন্তু আপনি মুসলমানদের রক্ষাকর্তা হয়ে আপনি ঈদের 2 দিন ছুটি ঘোষণা করতে পারলেন না। আমরা দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার মুখোশ খুলে পড়েছে, কারণ আমি এই বাংলায় আপনি বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স করতে চাইছেন। আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে। আমার
আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু বোনেরা তারা ঘন্টা বাজিয়ে মন্দিরে তারা পুজো দেবে, আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে, আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে পুজো করবে, আর আমার মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন আইএসএফ বিজেপির দালাল। হ্যাঁ, আমরা দালালি করছি, আমরা দালালি করছি। গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী সংখ্যালঘু মানুষের দালালি করছি। আপনি আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছেন, আমরা ছুটে গেছি দেউচা পাচামি। আপনি মুসলমানদের জমি, তাদের বাপ দাদাদের কবরস্থান, তাদের মন্দির মসজিদে হাত বাড়িয়েছেন। নওশাদ সিদ্দিকী রাস্তায় আছে, নওশাদ সিদ্দিকী কালকে হুঁশিয়ারি দিয়েছেন ঢোলাতে, আমি দেগঙ্গায় যাব। মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আপনার ক্ষমতা থাকে আমাকে একবার আটকে দেখিও। আমরা বলতে চাইছি, আটকাতে পারবেন না। আপনি মুসলমানদের ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে বিজেপি চলে আসবে বলে দেগঙ্গা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভোট লুট করেছেন। আমরা জানি এই দেগঙ্গার মানুষ হিসাব চাইছে। আমরা তো দেখেছি বামাউলে দেগঙ্গায় শহীদুল্লাহ মহাবিদ্যালয় কলেজ হয়েছে, চিত্ত বসু মার্কেট হয়েছে। রহিমাদি, আপনি তো বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করে দেবেন। কটা মাদ্রাসা হয়েছে দেগঙ্গায়? উত্তর তো আপনাকে দিতে হবে। রহিমাদি, আপনাকে উত্তর দিতে হবে। এই দেগঙ্গার মানুষ কোল্ড স্টোরেজের দাবি ছিল, কটা কোল্ড স্টোরেজ তৈরি করেছেন দেগঙ্গায়? আমরা বলছি আইএসএফ এর উপর একবার ভরসা রাখুন। এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকার তৃণমূল বিদেশরা চুরি করেছে, আমরা রক্ষা করব। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছেন, লুট করেছেন। আমরা বলছি গরিব মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। পঞ্চায়েতের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ঘরের টাকা লুট করেছেন, পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছেন, মিড ডে মিলের চাল ডাল চুরি করেছেন। আমরা বলতে চাইছি রেশনের চালটা পর্যন্ত চুরি করেছেন। বাম আমলে তো গরিব মানুষরা মাথা পিছু 4 কেজি চাল পেতেন মাসে, আর 3 কেজি গম পেতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গরিব মানুষের রেশনটা পর্যন্ত চুরি করেছেন। আপনি 3 কেজি 4 কেজি চালের জায়গায় 1 কেজি চাল চুরি করেছে আপনার সরকার। 3 কেজি চাল পাচ্ছে, তার হিসাব বুঝে নিতে হবে দেগঙ্গার মানুষের কাছে। আর আপনি বলতে পারবেন না বিজেপিকে ভয় দেখিয়ে মুসলমানদের ভোট আপনি নিতে পারবেন না। আপনার মুখোশ খুলে পড়েছে। মমতাদি, উড়িষ্যা সরকার কমিশন করেছেন। আপনার যদি নিম কাঠের দরকার হতো, আপনি আমাদের কুতুবউদ্দিন ফতেহি বা মুসাকে বলতে পারতেন, আপনি নিম কাঠ আপনার জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিত। ওড়িশা সরকার দাবি তুলেছে নিম কাঠটা পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশন তৈরি করেছে। গরিব মানুষের অধিকার লুট হয়েছে। আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের টুপি পরার দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল, বিজেপিকে রুখতে হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর বিজেপির দালালি করছেন, আপনার বলতে লজ্জা করছে না? 1998 সালে ফিরে যান। এই কথাটা বলছি এই কারণে, 1998 সাল তৃণমূল কংগ্রেস তৈরি হলো নাগপুরের নির্দেশে, আরএসএস এর নির্দেশে। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, আপনি বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি লোকসভা নির্বাচনে আপনি বিজেপির সঙ্গে জোট করলেন। দমদম থেকে তপন সিকদার আমরা কেউ ভুলে যাইনি, আর কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি, ঝুলু মুখার্জিকে পার্লামেন্টে পাঠালেন। আপনিও রেলমন্ত্রী হলেন, কখনো রেলের চেয়ারপারসন, কখনো কয়লা মন্ত্রী, কখনো আপনি দপ্তরবিহীন মন্ত্রী হলেন। আর আপনি অটল বিহারী বাজপেয়ীকে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে আপনার মা মালপোয়া খাওয়ালো। এই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি কোনো অপরাধ থাকে, এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনি পদ্মের চাষ করেছেন, আপনি আরএসএস কে ডেকে নিয়ে এসে সরকারি স্কুলে আপনি আরএসএস এর ক্যাম্প তৈরি করেছেন, আর 8,200 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। আর এই বাংলায় 14,000 আরএসএস এর ক্যাম্প তৈরি করেছেন প্রাইমারি স্কুলগুলোতে। দেগঙ্গার মানুষকে হিসাব দিতে হবে, দেগঙ্গার মানুষ হিসাব চাইছে। কেন আজও পর্যন্ত দেগঙ্গায় হজ হাউস হলো না? কেন দেগঙ্গার মানুষ যারা হজে যাবেন তাদেরকে এদুয়ার ওদুয়ার দৌড়ে বেড়াতে হচ্ছে?
আমরা বলতে চাইছি এ দুয়ার ও দুয়ার করে আর লাভ নেই। বিজেপিকে রুখতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা যুদ্ধ ঘোষণা করেছি। গরিব মানুষের অধিকার লুট করছে তৃণমূল, এই অধিকার যতক্ষণ না ফেরত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই লড়াই আমাদের জারি থাকবে। এক বুক রক্ত দেব, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না, এটাই আমাদের শপথ। আমরা বলতে চাইছি 1992 সালে ফিরে যান। 1992 সাল, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গরিমা। সেদিন বাবরি মসজিদ ধ্বংস হলো। আমরা কি দেখলাম? সারা দেশে সাম্প্রদায়িক আগুন লাগতে শুরু করলো। উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, ঝাড়খণ্ড জ্বলছে, পাঞ্জাব জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, আপনার দিল্লি জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে, কর্ণাটক জ্বলছে, সারা ভারতবর্ষে আগুন জ্বলছে। বাবরি মসজিদ কেন ধ্বংস করলো আরএসএস বিজেপি? আমরা দেখলাম পশ্চিমবঙ্গে, তখন আমার মা ভয়ে আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে দাও, আমার পশ্চিম বাংলায় আগুন জ্বলবে, আমার যে ছানা পোনাগুলো আছে তাদেরকে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ যাবে। আমার বাবা তখন বলল আমি ঘুরে আসছি পাশের মুসলমান গ্রাম থেকে। আমার বাবা তখন মসজিদ কমিটি, আমার চাচাদের সঙ্গে মিটিং করলেন, টুপি পরা চাচা, বোরখা পরা চাচিদের সঙ্গে মিটিং করলেন। মিটিং করে রাত্রি 10টার সময় বাবা বাড়ি ফিরে এসে আমার মাকে বলছে সব লাইট জ্বালিয়ে দাও। আমি পাশের বাড়ি, আমার পাশের গ্রাম মুসলমান, আমার চাচা, আমার কাকাদের সঙ্গে মিটিং করে এসেছি, আমরা রাত পাহারা দেব। ও পাড়ার মুসলমান চাচা টুপি পরে, বোরখা পরে চাচি আর আমার কাকা জেঠারা, আমরা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছি, আমরা রাতের অন্ধকারে মন্দির পাহারা দিয়েছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি। আমরা সেই সম্প্রীতির কথা বলছি। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, সেই সম্প্রীতির কথা বলছি। আমরা বলতে চাইছি যে এই সম্প্রীতি কোনো মতেই আমরা নষ্ট হতে দেব না। আমরা বলতে চাইছি, আমরা দেখেছি এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছি, অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি, বিধানচন্দ্র রায়কে দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি, জ্যোতি বসুকে দেখেছি, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি। যখন 1992 সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বললেন দাঙ্গাবাজদের কোনো দল হয় না, কোনো রাজনীতি হয় না, যদি কোনো মুসলমান দাঙ্গাবাজ হোক আর হিন্দু দাঙ্গাবাজ হোক, এই বাংলায় যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলছেন মুসলমানদের যখন ওয়াকফ সম্পত্তিতে হাত বাড়িয়েছে রাজ্যের দেশের বিজেপি সরকার, আর আপনি বলছেন দিল্লিতে গিয়ে সভা করতে, আপনার মুখোশ খুলে পড়েছে। আমরা জানি এই রাজ্যের সাম্প্রদায়িক হানাহানি, এই রাজ্যে যে মুসলমান হিন্দুর যে সৌভ্রাতৃত্ব নষ্ট করেছে। আমরা কি দেখলাম 2024 সাল এই দিল্লির আমরা দেখলাম দিল্লির সরকার 2014 সালে যখন ক্ষমতা আসে এই দেশের মানুষকে বলেছিল বেকারের 2 কোটি চাকরি দেব, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেব, বলেছে কৃষকদের আচ্ছে দিন আসবে, সারের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে। এই দেশের মানুষ ভরসা করেছিল, বিজেপিকে 2 হাত ভরে ভোট দিয়েছিল। আর 2019 সালে যখন তিনি প্রতিশ্রুতি পালন করতে পারছে না, তখন এই নরেন্দ্র মোদী, আমরা দেখলাম পুলওয়ামাতে 40 জন যুবকের প্রাণ চলে গেল, 300 কেজি আরডিএক্স কোথা থেকে এলো আমরা জানতে পারলাম না। আমরা পরে জানতে পারলাম যে 300 কেজি যে আরডিএক্স ছিল, যে গাড়িটা, সেই গাড়িটা গুজরাটের নেম প্লেট ছিল। 2019 সালে আপনি বলেছিলেন এক একটা জনের কথা স্মরণ করুন, আর দেশের আমার নওজওয়ান, দেশের আমার যুবকরা পদ্মফুলে ছাপ দিন। এখনো পর্যন্ত আপনি বিচার দিতে পারলেন না। আপনার এনআইএ, আপনার সিবিআই, আপনার ইডি, আপনার স্বরাষ্ট্র দপ্তর নিশ্চুপ রইলেন। ডাল মে কুছ কালা হ্যায়। আর আমরা পেহেলগাঁতে 22 তারিখে দেখলাম 26 জনকে মারা হলো। তারা ভ্রমণের জন্য, তারা পর্যটক হিসেবে কাশ্মীরে গিয়েছিল। আমরা দেখলাম 26 জনকে হত্যা করা হলো। আর শুভেন্দু বাবুরা, সুকান্ত বাবুরা বলছে তার নাকি প্যান্ট খুলে খুলে দেখে হিন্দু মুসলমান বলে নাকি তাকে মারা হয়েছে। আরে বাবা, 2012 সালে যখন আপনি গুজরাটের শক্তিশালী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, তখন মুম্বাই হামলার কথা আমরা কেউ ভুলে যাইনি। তখন দেশের প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং, আপনি তখন দৃঢ়তার সঙ্গে বললেন মনমোহন সিংকে উত্তর দিতে হবে। আপনার দেশ, আপনার সীমান্ত রক্ষী বাহিনী, আপনার সিআরপিএফ, আপনার বিএসএফ, আপনার নৌসেনা পাকিস্তান থেকে কি করে জঙ্গি ঢুকে মুম্বাই হামলা হলো। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জবাব দিতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ দিতে হবে। আরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকেও তো উত্তর দিতে হবে। আপনার দেশ, আপনার সীমান্ত রক্ষী, আপনার বিএসএফ, আপনার আর্মি, আপনার নৌসেনা, আপনার সিবিআই, আপনার দেশের গোপন যারা তথ্য সংগ্রহ করে তারা কোথায় গেল? আপনাকে তো একই আইএসএফ প্রশ্ন করছে। তৃণমূল কংগ্রেস আপনাকে প্রশ্ন করবে না, আইএসএফ আপনাকে প্রশ্ন করছে। উত্তর বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ আপনাকে দিতে হবে। ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকফ নিয়ে যখন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য একদিকে হিন্দু, একদিকে মুসলমান, একদিকে খ্রিস্টান, একদিকে আদিবাসী দলিতরা যখন প্রতিবাদ করছে, তখন নরেন্দ্র মোদী আপকি বার 400 পার যখন রাম মন্দির নির্মাণ করে ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলমানের ভাগ করতে চেয়েছিলেন, আপনি ভেবেছিলেন যে বছরে 2 কোটি চাকরি ভুলে যাবে আমার ভারতবর্ষের বেকার যুবকরা। তারা পেটে গামছা বেঁধে লড়াই করছে, আপনার কাছে চাকরি চাইছে। আমার কৃষকরা ফসলের দাম কমাতে চাইছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যে হয়েছে তা কমাতে চাইছে। আপনি বলেছিলেন ওই যে রামদেবকে দিয়ে যে বিজেপিকে ভোট দিন, গ্যাসের দাম কমবে। আপনি গ্যাসের দাম 1200 টাকা হয়েছে। আমি এই দেগঙ্গায় যারা বিজেপি করছেন তাদের কাছে প্রশ্ন, যারা জয় বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান করছে, আপনার দিদিও তো উন্নয়নের নাম করে বলেছিল বেকারদের ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল মাদ্রাসা হবে, ডবল ডবল কৃষকরা পেনশন পাবে। আপনি 2021 সালে বলেছিলেন, আমরা বুঝতে পেরেছি ডবল ডবল চাকরি তো দিতে পারেননি। 26,000 বেকার যুবকের চাকরি চলে গেল। এদের চোখের জলের দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরো 59,000 প্রাইমারি টিচার তাদের চাকরি চলে যাবে, তার দায়িত্ব কে নেবে? বেকার যুবকদের কাজের দাবির দায়িত্ব কে নেবে? আমরা বলতে চাইছি যে আপনি লুট করেছেন, 11 বছরে লুট করেছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। আপনি বারবার হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে, আপনি বিজেপির ভয় দেখিয়ে আপনি মুসলমানদের ভোট আদায় করেছেন। মুসলমান ভাইরা, মুসলমান মায়েরা বুঝে গেছে যে আপনি ধর্মের ভিত্তিতে ভোটটাকে ভাগ করতে চাইছে। একটা দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ মন্দির মসজিদ নির্মাণ করা। এই জিনিস কেউ দেখেছে নাকি স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে? আমরা দেখলাম। আমরা এতটাই গর্বী, আমরা এতটাই আমাদের দুর্ভাগ্য, এতটাই আমাদের সৌভাগ্য যে আমরা দেখলাম রাষ্ট্রের টাকা রাজ্যের কোষাগার থেকে একটা সরকার বেকার যুবকের পেটে লাথি মেরে, গরিব কৃষকদের পেটে লাথি মেরে, জব কার্ডের টাকা চুরি করে, ট্রিপলের টাকা চুরি করে, আবাস যোজনার টাকা চুরি করে কিভাবে প্রবঞ্চনা করা যায় সেই জিনিস করেছেন। আমরা জানি 2021 সালে আমরা যখন দেগঙ্গা দেখলাম, আমাদের দল পরাজিত হলো। পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের বাড়ি ঘরদর ভাঙচুর করা হয়েছে, আমাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আর পুলিশের একটা অংশ তৃণমূলকে সাহায্য করে গেছেন। আমাদেরকে যত মারবেন দেগঙ্গায় তত বাড়বে, যত মিথ্যে মামলা দেবেন দেগঙ্গায় আইএসএফ তত বাড়বে। পুলিশ অনেক চেষ্টা করেছিল এই সভাকে বাতিল করার জন্য, আমাদের জেদের কাছে পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করবেন না। 42 দিন আমাদেরকে আটকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চড়ে নিজে যেভাবে খেয়েছেন, আর নওশাদ সিদ্দিকী আটকাবার চেষ্টা করবেন না। যদি আটকানোর চেষ্টা হয়, বাংলায় শুনে রাখুন, আবার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবে। আপনি আন্দোলন দেখেছেন, আমার বাংলার মায়েদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারেননি। আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদের মুখ বন্ধ করতে পারেননি। আমরা কি দেখলাম? আপনি ভেবেছিলেন এই বাংলার মায়েদেরকে মুখ বন্ধ করে দেবেন 1500 টাকা দিয়ে। আগামী আবার বিধানসভা নির্বাচন আসছে, লক্ষ্মীর ভান্ডার হয়তো 2000 টাকা করবেন, 3000 টাকা করবেন, আপত্তি নেই। কিন্তু আমার চাচার, আমার বাবার তার রাজকন্যা, আমার মায়ের রাজকন্যা, আমার বোনকে যখন আমার রাজ্যি করে ধর্ষণ করা হলো, তার শরীরে 113টা কামড়ের দাগ। আমরা দেখলাম তৃণমূলের নেতা হাসখালিতে আমার হিন্দু যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে তার যৌনাঙ্গ দিয়ে রক্তের বন্যা ভেসে গেল, তাকে জোর করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো।
তার ব্রাহ্মণটা পর্যন্ত সৎ কাজ করতে দেয়নি। রহিমাদি, আপনার দিদিকে বলে রাখুন, হাঁসখালিতে তৃণমূলের নেতা আমার ছোট বোনটাকে ধর্ষণ করেছিল, তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দু হওয়ার জন্য, তাকে সৎ কাজটা পর্যন্ত সাধ্য করতে দেয়নি। আমার গর্ব, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বসে থেকে ব্রাহ্মণ নিয়ে এসে তার সৎ কাজ করেছে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর আমার সাংবাদিক বন্ধুদেরকে বলছি, সংবাদ মাধ্যম দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমরা এটাই তো জানি যে দিনকে দিন বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, মিথ্যে জিনিসকে, অন্ধকার জিনিসটাকে সামনে নিয়ে আসবে। আর আমার সংবাদ মাধ্যমের এটাই ভূমিকা। কিন্তু সংবাদ মাধ্যম আজকে গদি মিডিয়ার নামকরণ হয়েছে। সবুজ মিডিয়া, ঘেরু মিডিয়া, লাল মিডিয়া। আর মিডিয়ার একটা অংশ বলছে একবার যদি সাংসদ হয়ে যাই, একবার রাজ্যসভায় যেতে পারি, আমার পিছন ঘুরে তাকাতে হবে না। কুণাল ঘোষ ওই চিটিং বাসটা তো সাংবাদিকদের, কিছু কিছু সাংবাদিকদের মডেল হয়েছে। আমরা বলতে চাইছি, একটা সংবাদ মাধ্যম প্রতিদিন সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে, প্রতিদিন সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছে। আপনি বলছিলেন না কুসুম 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 কুসুম, কিসের কুসুম? ময়ূক বাবু শুনে যান, এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। এই ধর্মনিরপেক্ষতাকে যেই ভাঙার চেষ্টা করেছে, ভারতবর্ষের জনগণ তাকে দুগালে থাপ্পড় মেরেছে। তার সবথেকে বড় উদাহরণ নরেন্দ্র মোদী। আপনাকে বলতে চাইছি, আমার 26 জন ভাইয়ের প্রাণ গেল, আমার 26 জন আমার সাধারণ নাগরিকের প্রাণ গেল। আর সিন্ধুর নাম করে যে আক্রমণ হলো পাকিস্তানে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। ময়ূক রঞ্জন বাবু, আপনি 1 ঘন্টার জন্য ঘন্টা খানেক করে দেখান, ওখানে যারা নেতৃত্ব দিয়েছে, ভূমিকা সিংহ আর সোফিয়া কুরেশি। এটাই ভারতবর্ষ, এটাই ধর্মনিরপেক্ষতা। ময়ূক বাবু শুনে যান, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই সিন্ধুর আক্রমণের মধ্য দিয়ে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা কাকে বলে আমরা দেখাতে পেরেছি। স্যালুট যারা ভারতবর্ষের পতাকা নিয়ে খেলা করবে, যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রের উপর যারাই আঘাত আনবে, সে যে কেউ হতে পারে। সে যদি আমার ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খাওয়া পড়া করেও যদি আমার ভারত মাতার বিরোধিতা করে, আমরা তাদের পাশে আছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে আছে। আমার চেয়ারম্যান বলেছেন যে যারা এই অন্যায় করেছে, প্রয়োজন হলে পাকিস্তানের মানচিত্র যদি পৃথিবীর মানচিত্র থেকে বাদ হয়ে যায়, তাহলেও আমাদের কিছু যায় আসে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। বুকের পাটা আছে নরেন্দ্র মোদী, বুকের পাটা আছে অমিত শাহ, বুকের পাটা আছে শুভেন্দু অধিকারী। আরে ভারতবর্ষে আমি আরেকবার ফিরে যাচ্ছি 2024 সাল। যখন 2014 সালে নরেন্দ্র মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, পুলওয়ামার ঘটনা ঘটালো, 40 জন জওয়ানের প্রাণ চলে গেল, আজও পর্যন্ত বিচার দিতে পারলো না। 2024 সালে রাম মন্দির তৈরি করেছেন। সারা ভারতবর্ষে রামকে নিয়ে রাস্তায় নামিয়েছে। আমি একজন হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, আমাদের দেখে লজ্জা হয়। ভারতবর্ষের মানুষকে সাম্প্রদায়িকতার বীজ বপন করলেন এবং 1992 সালের করাল ছায়া, হিন্দু মুসলমানের করাল ছায়া দুভাগে ভাগ করতে চাইছিলেন। আমরা একটা সময় বড় লোকের ভারতবর্ষ, গরিব লোকের ভারতবর্ষ, আর এই বিজেপি আমার ভারতবর্ষকে মুসলমানের ভারতবর্ষ, হিন্দুর ভারতবর্ষ করতে চাইছে। আমাদেরকে নতুন করে প্রমাণ করতেই হচ্ছে যে আমি একজন হিন্দু, আমাকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে আমি মুসলমান। এই ভারতবর্ষের স্বপ্ন তো আমরা দেখিনি। এই ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন 1947 সালে ভাগ হয়েছিল, তখন পাকিস্তান নামে একটা আলাদা দেশ হয়েছিল। আর আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমার সংবিধান ধর্মনিরপেক্ষ। আমার ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সিক, আদিবাসী, দলিত সকলের সমান অধিকার সংবিধান দিয়েছে। আর এই সংবিধানকে ভাঙার চক্রান্ত বারবার বিজেপি করেছে। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টিকে বারবার ভাঙার চেষ্টা করেছে। আমরা দেখলাম 2024 সালে রাম মন্দির ইস্যু করে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করলেন। বাড়ি বাড়ি রাম ভক্ত মানুষ যারা আছেন জয় শ্রীরাম ধ্বনি দিলেন,
জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আপনারা বলতে চাইলেন যে এটা হিন্দুর ভারতবর্ষ, এটা মুসলমানদের কোনো জায়গা নেই। আমরা বলতে চাইছি আপনি রাম মন্দির দেখিয়ে বিজেপি নরেন্দ্র মোদী আপনি বলতে চেয়েছিলেন আপকি বার 400 পার। আর এই ভারতবর্ষের জনগণ 2024 সালে নরেন্দ্র মোদী অমিত শাহ দু গালে দুটো থাপ্পড় মেরে বলে দিয়েছে এ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ, এ ভারতবর্ষ। আমরা বলতে চাইছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছে বিজেপির দুগালে থাপ্পড় মেরে বলে দিয়েছে আপকি বার 400 পার নয়, আপকি বার 240-এ আটকে গেছে। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল চাকরি, জব কার্ডের টাকা চুরি, মিড ডে মিলের টাকা চুরি, আমার মায়ের ইজ্জতটাকে লুট করলেন। আপনি ভেবেছেন 250 কোটি টাকা আমার পশ্চিম বাংলার জনগণের করের টাকা, সেখানকার মুসলমান ভাইদেরও করের টাকা আছে, হিন্দু ভাইদেরও করের টাকা আছে, খ্রিস্টান মতুয়া সমস্ত ধর্মের মানুষের করের টাকা আছে। আপনি 250 কোটি টাকা খরচ করে ওখানে জগন্নাথ মন্দির তৈরি করলেন, আপত্তি করব না। কিন্তু ঈদের পর এই পশ্চিম বাংলার এই দেগঙ্গার আমার মুসলমান ভাইরা তারা গাড়ি করে দীঘায় গেছে। দীঘার মন্দির উদ্বোধনের জন্য 3 দিন মমতা বন্দ্যোপাধ্যায় ফতোয়া জারি করেছে। দীঘায় আমার মুসলমান ভাইরা আটকে পড়েছে, সেখান থেকে আমাদেরকে ফোন করছে, বলছে দাদা এখানকার পুলিশ ফতোয়া দিয়েছে যে মুসলমান ধর্মাবলম্বী মানুষরা তারা হোটেল থেকে বেরোতে পারবে না, 3 দিন মাংস মাছ খাওয়া বারণ করে দিয়েছেন। আসল মুখোশ খুলে পড়েছে ধর্মনিরপেক্ষতার মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যতই হিজাব পরুন, যতই বোরখা পরুন, আপনি যদি বলে থাকেন বিজেপিকে রোখার জন্য তৃণমূল আছেন, এই দেগঙ্গার মানুষকে বলবো 2011 সালের পর এই দেগঙ্গার মানুষ বিজেপিকে রোখার জন্য এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করেছেন, আর নয় চোর তৃণমূল। কারণ যারা নেতৃত্ব দিচ্ছে আমার মায়ের ইজ্জতটা পর্যন্ত লুট করেছে এই তৃণমূল। এই চোর তৃণমূলকে 2026 সালে পাড়ায় পাড়ায় আপনারা যান, আমার মায়েদেরকে বোঝান এই লক্ষ্মীর ভান্ডার। আমরা বলতে চাইছি এ বাংলা ধর্মনিরপেক্ষ বাংলা, কোন দেবদেবীর নাম দিয়ে কোন যোজনা চলতে পারে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দালালি করছেন। আমরা জানি 2003 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে যে কোশ্চেন গুলো করে গেলাম তার উত্তর আপনারা দেবেন এই মাঠে, আপনারা দিতে পারবেন না। 2003 সাল নাগপুরে আপনি আরএসএস এর আমন্ত্রণ সভায় আপনি গেলেন, আমন্ত্রণ সভায় আপনি গিয়ে আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমন্ত্রণ সভায় দেশের স্বয়ংসেবক, দেশের সবথেকে স্বেচ্ছাসেবক আপনি আখ্যায়িত করলেন, দেশ সেবক হিসেবে আখ্যায়িত করলেন। অশোক সিংহল, মোহন ভাগবতকে আপনি আখ্যায়িত করলেন, আর অশোক সিংহল, মোহন ভাগবতরা আপনাকেও আখ্যায়িত করলেন দেবী দুর্গা হিসাবে। হ্যাঁ, আপনি তো দেবী দুর্গা, আপনি দুর্গা হিসেবে আরএসএস এর কাছে আপনি নিমন্ত্রিত, আমন্ত্রিত, আপনাকে সম্বোধন করেছে দেবী দুর্গা। আমরা জানতাম আপনি অগ্নিকন্যা, কিন্তু আপনাকে জানতাম না যে আপনি ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আপনি হিন্দু মুসলমানের আপনি সলতে পাকাচ্ছেন এই বাংলাকে, আপনি আগুন জ্বালানোর প্রচেষ্টায় আপনি ব্রতী হয়েছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি। মানুষ তার অধিকারের রক্ষা, এই বাংলায় আন্দোলন হবে। এই বাংলা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন দেখেছে। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা আমরা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন বলছেন যে ওয়াকফ এখানে আন্দোলন করা যাবে না, আপনাকে দিল্লি থেকে আন্দোলন করতে হবে। আর আন্দোলন যদি এই দেগঙ্গার মাটিতে হয়, আমার থেকে বড় শত্রু কেউ হবে না। আমরা এই কথাটাই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাইছি। এই বাংলায় আমরা অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি, 2011 সালের পর থেকে আমরা দেগঙ্গায় সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি, বসিরহাটে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি, আমরা দেখেছি উলুবেরিয়াতে আগুন জ্বলতে দেখেছি, আর আপনারা মুর্শিদাবাদ মালদাতেও আমরা সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি। আসলে আপনি কি বানাতে চাইছেন আমরা জানি। আপনি আরএসএস এর দুর্গা, আপনি বিজেপির দুর্গা,
আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী আজকে দেশের প্রধানমন্ত্রী, গুজরাট দাঙ্গার কথা আমরা কেউ ভুলে যাইনি। গুজরাট দাঙ্গার পর যখন পুনরায় আমার দেশের প্রধান মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফুলের তোড়া পাঠিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। আপনি 2021 সালে আপনি কি বলেছিলেন? আপনি এই পশ্চিম বাংলার, আপনি এই দেগঙ্গার মানুষের কাছে বলেছিলেন যে বিজেপিকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো, নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। এই দেগঙ্গার মানুষ বিশ্বাস করেছিল, এই দেগঙ্গার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ বিশ্বাস করেছিল, সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিল, তৃণমূলের উপর ভরসা রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি কোমরে দড়ি বেঁধে সত্যি সত্যি নিয়ে আসবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় ঝোলাতে আমরা কখনো দেখলাম না দড়ি বেঁধে নরেন্দ্র মোদীকে ধরে নিয়ে আসতে। তিনি তার ঝোলার মধ্যে এই কলকাতার রসগোল্লা, এই মালদার আম থেকে শুরু করে আর পশ্চিম বাংলার শাল, পশ্চিম বাংলার ফুল আপনি বারবার উপহার নিয়ে গেছেন। আপনাকে এই দেগঙ্গার মানুষ বুঝে গেছে। দেগঙ্গার মানুষ, রহিমাদি আপনার কাছে হিসাব চাইছে, হিসাব আপনাকে দিতে হবে। হিসাব যতক্ষণ না দেবে এই দেগঙ্গার মানুষ রাজপথ জুড়ে আন্দোলন করবে। দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কত ক্ষমতা আছে, কত বড় জেল আছে। আমরা এক বুক রক্ত দেব। দেগঙ্গার মান সম্মান, দেগঙ্গার আত্মমর্যাদাকে পুনরুদ্ধার আমাদেরকে করতে হবে। আপনি তো বলেছিলেন দেগঙ্গার মানুষকে কেন তাদেরকে ছুটে যেতে হবে বারাসাতের হসপিটালে? দেগঙ্গার মানুষকে একটা এক্সরে করতে কেন বারাসাতে ছুটে যেতে হবে? কেন আরজি করে ছুটে যেতে হবে? কেন নীলরতনে ছুটে যেতে হবে? আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন দেগঙ্গায় হাসপাতাল তৈরি করবেন, দেগঙ্গার মানুষকে আপনি বারাসাতে কলকাতায় যেতে দেবেন না। 11 সালের পর 14 বছর কেটে গেল। রহিমাদি আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন, আপনার দাদারা চাল চোর ডাল চোরে জেল খাটছে। হিসাব আপনাকে দিতে হবে। দেগঙ্গায় হসপিটাল কেন তৈরি হলো না নতুন করে? দেগঙ্গায় এক্সরে মেশিন বসলো না কেন? দেগঙ্গার আমার মায়েদের প্রসবের যন্ত্রণা নিয়ে বারাসাতে কলকাতায় কেন ছুটে যেতে হবে? এই উত্তর তো আপনাকে দিতে হবে। আপনি ভেবেছেন যে আমার দিদি আছে, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করে দেবে, 2500 টাকা করে দেবেন। আপনার দিদি বুঝে গেছেন আমার তিলোত্তমা বোনকে যারা হত্যা করেছে, আমার এই বাংলার মায়েরা তারা বুঝতে পেরেছে বাংলা 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জত কেনা যাবে না, আমার বোনের ইজ্জতকে কেনা যাবে না। আমরা দেখলাম তিলোত্তমার আমার বোনের যখন 113টা কামড়, আমার বোনকে যখন হত্যা করা হলো একটা সরকারি জায়গায়, তোমার পুলিশ, তোমার সমস্ত কিছু, তোমার নিরাপত্তা, আপনি বিচার দিতে পারলেন না, আপনি ইনসাফ দিতে পারলেন না। আমরা কি দেখলাম আমার বোনটা যখন ওখানে ধর্ষিতা হলো, আপনি তখন তার সমস্ত ধর্ষণের যা নমুনা আপনি লোপাট করতে শুরু করলেন। আর এই রাজ্যের মানুষের কোটি কোটি টাকা দিয়ে আপনি লয়ার পুষলেন, কপিল সিব্বালদের নিয়ে গিয়ে যারা দোষী, যারা ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করলেন। এই বাংলার মায়েরা রাত জেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 1000 টাকা দিয়ে আমার মধ্যে মায়ের অধিকারকে কিনে নিতে পারেননি। রাতে জেগে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আমার মায়েরা রাতে জেগে বুথ পাহারা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি ভেবে থাকেন আপনি ভোট লুট করবেন, আমার মায়েদেরকে 2000 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। এই কথাটা আপনাকে আর একবার স্মরণ করে দিতে চাই যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার চমকে দমকে ভয় ভূত দেখিয়ে আপনি আমাদের অধিকারকে লুণ্ঠিত করতে পারবেন না। আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে যে লড়াই আন্দোলনটা করছে গরিব মানুষের অধিকার পাওয়ার জন্য, আজকে দেগঙ্গার যারা আমার ভাইরা এসেছেন, আপনাদের কাজ হবে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে লড়াইকে সংগঠিত করতে হবে, লড়াইকে সংগঠিত করতে হবে, পরিকল্পনা করতে হবে, বুথ তৈরি করতে হবে। বুথ তৈরির মধ্য দিয়ে আগামী 26-এর নির্বাচনে দেগঙ্গাতে দেখে বিজেপি আর তৃণমূলের যে
অশুভ জোট, অশুভ আঁতাতকে আমাদের পরাজিত করতে হবে। দেগঙ্গার মান সম্মানকে আবার পুনরুদ্ধার করতে হবে। দেগঙ্গার আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই দাবি নিয়েই আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আজকে দেগঙ্গায় যে আন্দোলনের সূচনা হলো, আমরা এটা পঞ্চায়েতে নিয়ে যেতে চাই, বুথে নিয়ে যেতে চাই, বুথকে সংগঠিত করতে চাই। আবার আন্দোলনে মুখরিত হবে দেগঙ্গা। এই চোর তৃণমূলকে আমাদের যে কোনো মূল্যে দেগঙ্গা ছাড়া করতে হবে, কারণ পঞ্চায়েতের অধিকারটা পর্যন্ত এই বিজেপি লুট করলো। হিসাব নিতে হবেন না, নাকি চুপচাপ বসে থাকবে? চুপচাপ বসে থাকার জায়গা নেই। 2026-এর লড়াইটা আমাদের বাঁচার লড়াই, আমাদের অধিকারের লড়াই, অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা তৈরি করে কথা বলেছিলেন 10,000। মাদ্রাসা কটা দেগঙ্গায় তৈরি হয়েছে? আপনি করতে পারেননি। আপনি শুধু মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে ভোটগুলোকে নিয়েছেন। 2026 আর হবে না। তাই এই এলাকার মানুষের কাছে স্লোগান, তাই এই কথাটা বলবো, লড়াই আমাদের সিয়ানে সিয়ানে। তৃণমূল একটা আঙুল দেখালে আমাদের দুটো আঙুল দেখাতে হবে। লড়াই জারি থাকবে। বাঘের বাচ্চা মঞ্চে আসছে, স্লোগানে স্লোগানে মুখরিত হবে। এই বাংলা 2026 তৃণমূলের নয়, 2026 শুভেন্দু অধিকারীর নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।